কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ইকোনমিক্স বা অর্থনীতি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা ইকোনমিক্স মাইনর থেকে সমস্ত 5 মার্ক, 2 মার্ক, 10 মার্কের সাজেশনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো আজকের আলোচনাতে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে যাও। আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে। তো তোমাদের সিলেবাসে রয়েছে সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো ম্যাক্রো ইকোনমিক্স থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে চলো দেখি। তো তোমাদের বলে দিই, তোমাদের বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই প্রশ্ন হবে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি বাংলাতেই প্রশ্নগুলো করে দিয়েছি। তো প্রথমে আমরা আলোচনা করব 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নগুলি সম্বন্ধে। 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নগুলি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মুদ্রাস্ফীতির ফলাফল আলোচনা করো। তো মুদ্রাস্ফীতির বিভিন্ন ফলাফল রয়েছে, তো মুদ্রাস্ফীতির বিভিন্ন ফলাফলগুলি বিভিন্ন ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা ভাবে আসতে পারে। 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য, 2 মার্কের জন্য বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি আলোচনা করো। অর্থাৎ জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি দেখা যায় সেগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে, অর্থ কাকে বলা হয় এবং অর্থের কাজগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতির বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি কারণ সহকারে আলোচনা করো। মুদ্রাস্ফীতির তো বিভিন্ন ধরন রয়েছে, কিন্তু সেই ধরন গুলিকে আলাদাভাবে তোমাদের আলোচনা করতে হবে। 5 নম্বর হচ্ছে, চাহিদা বৃদ্ধিজনিত এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখো। মুদ্রাস্ফীতির দুটি প্রকার হচ্ছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। আবার এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, মুদ্রাস্ফীতির ব্যবধান কাকে বলা হয় এবং এই ব্যবধান মোচন করার পদ্ধতিগুলি আলোচনা করো। তো এটা তোমাদের 10 মার্কের জন্য এসে থাকে, আবার 5+5 করে ভাগেও আসতে পারে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। জাতীয় আয় পরিমাপের 3টি পদ্ধতি আছে। এই 3টি পদ্ধতির মধ্যে যদি তোমাদের বলে দেয় যে জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, তাহলে টোটাল 3টাই তোমাদের আলোচনা করতে হবে অল্প অল্প করে। অথবা আসতে পারে, জাতীয় আয় কি, জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতিটি আলোচনা করো। অথবা আসতে পারে, এখান থেকে ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন, জাতীয় আয় হিসাব করার ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যাটি কিভাবে দূর করা যায়। দ্বৈত গণনার সমস্যা দেখা যায়। অথবা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে মূল্য সংযোজন বলতে কি বোঝো, এটাও 5 মার্কের জন্য ঘুরিয়ে আসতে পারে। তাই এইভাবে এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, চিত্রসহ জাতীয় আয়ের বৃত্তস্রোত ধারণাটি ব্যাখ্যা করো। এই বৃত্তস্রোতে অনুপ্রবেশ ও নিষ্কাশনের ধারণাটি ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বেকারত্ব কাকে বলা হয়, বেকারত্বের বিভিন্ন প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করো। বেকারত্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, প্রত্যেকটা প্রকারভেদ তোমাদের 2 মার্কের জন্য পড়তে হবে। বেকারত্বের বিভিন্ন প্রকারভেদগুলি যেমন 2 মার্কের জন্য আসে, আবার মুদ্রাস্ফীতির বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি কিন্তু 2 মার্কের জন্য আসে, তাই এটা মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতি দমনকারী পদ্ধতিগুলি সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ মুদ্রাস্ফীতিকে কমানোর জন্য বা ইনফ্লেশনকে কমানোর জন্য কোন কোন পদ্ধতিগুলো নেওয়া হতে পারে, মানুষের দ্বারা হোক বা সরকারের দ্বারা হোক বা অর্থনৈতিক নীতি নির্ধারণের দ্বারা হোক, কোন কোন পদ্ধতিগুলো নেওয়া যেতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মিত ব্যয়িতার আপাত বিরোধিতা ধারণাটি ব্যাখ্যা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 মার্কের জন্য এসে থাকে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থ ব্যবস্থা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। অথবা মনিটারি সিস্টেম বলতে তুমি কি বোঝো, এই মনিটারি সিস্টেম সম্বন্ধে একটু ধারণা করতে হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থের পরিমাণ তত্ত্ব বা ফিশারের তত্ত্ব আলোচনা করো। এটাও তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, গুণক তত্ত্ব কি, বিনিয়োগ গুণকের মান নির্ণয় করো। এটাও 5 মার্কের জন্য ভালো প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কেইনশীয় ভোগ অপেক্ষকটি আলোচনা করো, এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটাও তোমরা 5 মার্কের জন্য পড়ে যাবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভোগ প্রবণতা কাকে বলা হয়, এমপিসি এন্ড এপিসি এর মধ্যে পার্থক্য। এটাও ভালো প্রশ্ন, 5 মার্কে আসার জন্য। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, জিডিপি এবং জিএনপি এর মধ্যে পার্থক্য আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, সরল কেনশীয় মডেলে কিভাবে জাতীয় আয় নির্ধারিত হয় আলোচনা করো। এটা 10 মার্কের জন্য পড়ে যাবে। তো এই টোটাল 17টি প্রশ্ন রাখা হয়েছে তোমাদের 5 মার্ক এবং 10 মার্ক থেকে,
এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। এবার আসছি আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। 2 মার্কের তোমাদের টোটাল 40টি প্রশ্ন রাখা হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে সমষ্টিগত অর্থনীতি কাকে বলা হয় বা ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে মুক্ত অর্থনীতি বা ওপেন ইকোনমি কাকে বলা হয়। 3 নম্বর হচ্ছে বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমি কাকে বলা হয়। 4 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলা হয়। 5 নম্বর হচ্ছে মুদ্রা সংকোচন কাকে বলা হয়। 6 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 7 নম্বর হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনোমাস ইনভেস্টমেন্ট কাকে বলা হয়। 8 নম্বর হচ্ছে জিডিপি কাকে বলা হয়। 9 নম্বর হচ্ছে জিএনপি কাকে বলা হয়। 10 নম্বর হচ্ছে আইএস রেখার সংজ্ঞা দাও। 11 নম্বর হচ্ছে বেকারত্বের হার বলতে কি বোঝো। 12 নম্বর হচ্ছে মাথা পিছু আয় কাকে বলা হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় আয় কাকে বলা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যয়যোগ্য আয় কাকে বলা হয়। 15 নম্বর প্রশ্ন ভোগ প্রবণতা কাকে বলা হয়। 16 নম্বর প্রশ্ন গড় ভোগ প্রবণতা কাকে বলা হয়। 17 নম্বর প্রশ্ন প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলা হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ কাকে বলে। 19 নম্বর প্রশ্ন অর্থের কাজগুলি উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন সঞ্চয় কাকে বলা হয়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে সঞ্চয় অপেক্ষক কাকে বলা হয়। 22 ব্যক্তিগত আয় কাকে বলা হয়। 23 নম্বর প্রশ্ন প্রকৃত জাতীয় আয় কাকে বলা হয়। 24 নম্বর প্রশ্ন হস্তান্তর আয় কাকে বলে। 25 নম্বর প্রশ্ন আয়ের বৃত্তস্রোতে অনুপ্রবেশ এবং নিষ্কাশনগুলির নামগুলি লেখো, নিষ্কাশনের নামগুলি লেখো। 26 নম্বর হচ্ছে গড় সঞ্চয় প্রবণতা কাকে বলে। 27 নম্বর প্রশ্ন প্রান্তিক সঞ্চয় প্রবণতা কাকে বলা হয়। 28 নম্বর প্রশ্ন অর্থের যোগান নির্ধারক দুটি বিষয় উল্লেখ করো। 29 নম্বর প্রশ্ন স্বাভাবিক বেকারত্ব কাকে বলে। 30 নম্বর প্রশ্ন সরকারি বাজেটের উদ্দেশ্যগুলি কি কি। 31 নম্বর প্রশ্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির সংজ্ঞা দাও। 32 নম্বর প্রশ্ন সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য লেখো। 33 নম্বর প্রশ্ন প্ররোচিত বিনিয়োগ কাকে বলে। 34 নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতি দমনকারী পদ্ধতিগুলির নাম উল্লেখ করো। 35 নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে টাকার ব্যবহারের অসুবিধাগুলি কি কি। 36 নম্বর প্রশ্ন জাতীয় আয় পরিমাপের দুটি অসুবিধা উল্লেখ করো। 37 নম্বর প্রশ্ন হচ্ছে নিট জাতীয় উৎপাদন ও নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য। নিট জাতীয় উৎপাদন এবং নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য। 38 নম্বর হচ্ছে আয়ের বৃত্তস্রোতের প্রবাহ কাকে বলে। 39 নম্বর প্রশ্ন জাতীয় আয় নির্ণয় বা নির্ধারণের দুটি বিষয় উল্লেখ করো। 40 নম্বর প্রশ্ন সরল কেইনসীয় মডেলে স্থায়ী ভারসাম্যের শর্তটি কি এবং লাস্ট প্রশ্ন হচ্ছে নিশ্চলাস্ফীতি কাকে বলা হয়। তো এই টোটাল 41টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কয়েকটি 2 মার্কের প্রশ্নের উত্তর আমি কালকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।